আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম। বিদ্যুৎ সংকটে দেশবাসীর ভোগান্তিতে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। আসন্ন সংসদ অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরার ঘোষণা। শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে মারধর, 2 জনকে আটক। মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে 5 শিক্ষার্থী আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। আর্থ সামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্ব আরোপ। এবং তারুণ্যের হাত ধরে দেশে 10,000 কোটি টাকার বাণিজ্যিক পেয়ারা বাগান। বিশাল বাজার ধরে রাখতে টেকসই আধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্ব আরোপ। এছাড়াও মিনিস্টার টিভি বিশেষ সংবাদে থাকছে মোবাইল হ্যান্ডসেট কিনতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোর কিস্তি সুবিধার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এ সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের সময় অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে অবসর ভাতা পাচ্ছিলেন না। সরকার বিশেষ ব্যবস্থায় তাদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে অর্থাভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। রাহুল রায়ের রিপোর্ট। অনেকদিন ধরেই অবসর ও কল্যাণ সুবিধার ভাতা পাচ্ছিলেন না বেসরকারি শিক্ষকরা। হতাশাগ্রস্ত শিক্ষকদের সেই হতাশা দূর হলো। আবারও শুরু হলো অবসর ও কল্যাণ সুবিধার ভাতা প্রদান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে আলো ছড়ানো শিক্ষকদের যেন আর দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ই-হেলথ কার্ড সহ নানা উদ্যোগের কথা জানান সরকার প্রধান। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার ই-হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। এরই অংশ হিসাবে একদিকে দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। অপরদিকে বর্তমান সরকারের মেয়াদকালেই ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে ইনশাল্লাহ। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য
কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সে সময় তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে ছিলেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুতের জন্য দেশের মানুষের কষ্টের কথা উল্লেখ করে আন্তরিক দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, ফ্যাসিবাদীদের দুর্নীতির কারণেই দেশের এই অবস্থা। কয়েকদিনের মধ্যেই গ্যাস সংকটের সমাধান হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় সংসদে আসন্ন অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরবে সরকার। কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে সংসদে পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে, সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন বিএনপি নেতারা। 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীতে রাজধানীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। মইনুল হাসানের রিপোর্ট। দেশের গণতান্ত্রিক অভিযাত্রার আন্দোলন সংগ্রামে আপসহীন এক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও জনগণের কল্যাণে সারা জীবন কাজ করে যাওয়া মহান এই নেত্রীর 82তম জন্মবার্ষিকীতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। নেতারা বলেন, বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল আজ দেশবাসী ভোগ করছে। আমার ক্ষুদ্র জ্ঞানে খালেদা জিয়াকে পরিমাপ করা সম্ভব না। তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। তাকে জীবন নাশের জন্য সব প্রচেষ্টার পরেও সবকিছু অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে উনি উঠে এসেছেন। তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেখান থেকে তাকে বিস্তৃত করা যায় না। বাংলাদেশের জনগণের হৃদয় হরণ করে তিনি জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত। বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া ছিলেন অকুতভয় এক নেতা, যিনি তার জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছিলেন। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আছেন। কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন দলের নেতাকর্মীরা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই 4 নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু
কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেয়া বাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে মারধর করেছে জুলাই যোদ্ধা পরিচয় দেয়া একদল জনতা। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফুল দিতে গেলে একজন সহ ওই বাড়ির সামনে থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। দুপুর 12:15 একজন রিকশা চালক ধানমন্ডি 32 নম্বরের প্রবেশমুখে তার রিকশায় বসে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। সে সময় জুলাই যোদ্ধা ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের সদস্য সচিব পরিচয় দেওয়া আ.ন.ম আয়াসের নেতৃত্বে বেশ কয়েকজন ওই রিকশা চালককে মারধর করেন। পরে ওই রিকশা চালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। আয়াসের অভিযোগ, ওই রিকশা চালক যুবলীগের একজনকে ভিডিও পাঠাচ্ছিলেন। রিকশা চালককে মারধরের সময় জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে সেখানে থাকা আরেক ব্যক্তিকে মারধর করা হয়। এছাড়াই 15 আগস্ট উপলক্ষে সিঙ্গারা বিক্রি করার অভিযোগে মারধর করা হয় আরেক ব্যক্তিকে। আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না, এটা মব না। আপনি ফ্যাসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব হবে না। আর তাদেরকে অবশ্যই আমাকে কয়েকদিন আগে যে পিটায় ঢাকা মেডিকেলে আহত করলো তখন কইছিলেন থ্যাংক ইউ। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে উল্লেখ করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করার কথা জানায় পুলিশ। আমরা নিরাপত্তার খাতিরে এখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত আছি। আমাদের দেশে সবকিছু স্বাভাবিক প্রক্রিয়া আছে, কোনো সমস্যা নেই, স্বাভাবিক সব স্বাভাবিক। এর আগে সকাল 10:15টার দিকে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হাজারীবাগের একটি প্রতিষ্ঠানে কর্মরত অর্ণব কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে 5 শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যরা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকাল আনুমানিক 9:30 ঘটিকায় আমাদের কালকিনি থানা পুলিশের একটি সংবাদ আসে যে গোপালপুর ইউনিয়নের এখানে একটি দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আছে, যেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত আছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের কালকিনি থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে সিল করেন। মহিলা মাদ্রাসা তার পাশে একটি বাড়ি, সেই বাড়ির দরজার সামনের বৈঠকখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু আলামত দেখতে পায়। এবারে সরকারের 180 দিন। নির্বাচনী ইশতেহারে অর্থনীতি পুনরুদ্ধার থেকে শুরু করে সীমিত আয়ের মানুষদের সুরক্ষা এবং রাষ্ট্রীয় কাঠামোতে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, প্রথম 6 মাসে বিএনপি সরকার মৌলিক অধিকারগুলো সুনির্দিষ্ট করার ক্ষেত্রে সফল। তবে সাধারণ মানুষ এখনও সুফল পেতে শুরু করেনি। সরকারের 180 দিন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। রিপোর্টে জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। 6 ফেব্রুয়ারি 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার দেয় বিএনপি। সবচেয়ে গুরুত্ব পায় নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড। ছিল স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া খাতকে ঢেলে সাজানো, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বাড়ানো, খাল খনন, বৃক্ষরোপণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানে দেওয়ার পরিকল্পনা। ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে
প্রধান অগ্রাধিকার হিসেবে ঠিক করে বিএনপি সরকার। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়। প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু, বৃক্ষরোপণ, খাল খনন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ভাতা কার্যক্রম শুরু করেছে সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের মাত্র শুরু, অনেক কাজ এখনো বাকি। কিছু কিছু জনতুষ্টিমূলক কর্মসূচি ঘোষণা করেছিল, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণের কথা। উৎপাদনশীলতা বৃদ্ধিতে এগুলোর ইফেক্ট তো অনেক লং টার্ম। গুড ইন্টেনশন তিনি শো করেছেন, কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উনি কিছু ভালো কাজের উদ্যোগ হাতে নিয়েছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে মব সহিংসতায় অনেকটাই ভেঙে পড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা। সে পরিস্থিতি কেটে গেলেও জননিরাপত্তার মতো বিষয়টি এখনও গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট কিন্তু সামাজিক প্রণোদনা নিয়ে সে ম্যানিফেস্টো তৈরি করছে, সেটা বাস্তবায়ন করছে, এটা একটা পজিটিভ জায়গা আছে। কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল সেটা প্রপারলি হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেমন অস্থিতিশীল একটা মব ভায়োলেন্স হয়েছে, ওই তুলনায় আফেক্টিভভাবে এই সরকারের সময় কিন্তু এটা কমেছে। এটা ক্রেডিবিলিটি সরকারকে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনার কথা সরকারকে প্রচারে সুবিধা দিলেও নির্বাচনে পাওয়া ব্যাপক জনসমর্থন ধরে রাখতে নজর দিতে হবে যথাযথ বাস্তবায়নে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সাতক্ষীরায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ইস্টার্ন ব্যাংকের সহায়তায় উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় কুইজ ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আর্থ ও সামাজিক উন্নয়নে সবুজায়নকে বড় পরিবর্তনের ভিত্তি হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। বৈচিত্র্যময় প্রকৃতির উপকূলীয় জনপদ সাতক্ষীরা। একদিকে অবারিত সবুজ সুন্দরবন, অন্যদিকে কপোতাক্ষ, ইসামতি, খোলপেটুয়া ও যমুনা নদীর বিশাল জলরাশি। যেন রংতুলির আঁচড়ে প্রকৃতির মনোরম ক্যানভাস। তবে প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে করুণ বাস্তবতা। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্রমবর্ধমান ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ উপকূলবাসীর জীবনে বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় উপকূলে নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ম্যানগ্রোভ বন ও উপকূলীয় অঞ্চলের গাছপালা জলোচ্ছ্বাস, ঝড় ও সাইক্লোনের প্রভাব প্রায় 40 থেকে 70% পর্যন্ত হ্রাস করতে পারে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরায় উপকূলীয় সুরক্ষা এবং লবণাক্ততা প্রভাব মোকাবেলায় বেশি বৃক্ষরোপণ জীবন রক্ষাকারী একটি পদক্ষেপ। আসুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এই জেলার উপকূলে সবুজের বেষ্টনী তৈরির মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই জেলা হিসাবে গড়ে তুলি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবকে ঘিরে পরিবেশ রক্ষার অঙ্গীকার উপকূলীয় অঞ্চলের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর। আগামী দিনের সচেতন প্রজন্ম গড়তে পাঠ্য বইয়ের পাশাপাশি প্রকৃতির পাঠে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। গাছ কি উপকার করে, গাছ রোপণ কেন দরকার, অক্সিজেন ছাড়াও জীবন ধারণের জন্য আরো যেসব জিনিস প্রয়োজন তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। সবুজ অভিযাত্রায় শিক্ষার্থী ও তরুণদের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। গাছ শুধু আমাদেরকে অক্সিজেন দেয় না, গাছের পাতা, কাণ্ড, মূল এটাই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। প্রত্যেকটি জায়গাতেই যদি বৃক্ষরোপণ কর্মসূচি হতো বা পরিচালনা করা যেত, অনেক গাছ আমরা লাগাতে সক্ষম হতাম। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে এবং তোমার শিক্ষকদেরকে সাথে নিয়ে তোমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচিটা চালিয়ে যাবে।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, গ্রামীণ সড়কের দুই পাশে রোপণ করা হয় নানা জাতের গাছের চারা। যে বৃক্ষরোপণের যে সচেতনতা, সেইটা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কুইজ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে তাদের সচেতনতা। উপকূলীয় অঞ্চলের অবহেলিত এলাকায় বৃক্ষরোপণ যে কর্মসূচি গ্রহণ করেছে, এই জন্য প্রকৃত জীবনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ সংরক্ষণে ইবিএল এর যে অঙ্গীকার, সেটা তারই একটা বহিঃপ্রকাশ। এবং গাছগুলো বড় হয়ে গেলে এখানের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। উপকূলীয় জনপদের সুরক্ষায়, সবুজায়নে তরুণ প্রজন্মের ছোট্ট অঙ্গীকারই একদিন হয়ে উঠবে বড় পরিবর্তনের ভিত্তি। আর তাদের হাত ধরেই নিশ্চিত হবে সবুজ শ্যামল জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশ। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠেছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় 10,000 কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজার ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ময়মনসিংহের ভালুকার গাবুদিয়া গ্রামের শিক্ষিত তরুণ সরওয়ার্দী পলাশ চাকরি ছেড়ে কৃষিতে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে 1 একরের বেশি জমিতে গড়ে তুলেছেন পেয়ারার বাগান। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে থাই 12 মাসি জাতের পেয়ারার সারা বছর উৎপাদন ধরে রেখেছেন তিনি। এতে আশানুরূপ ফলন এবং আয় দুটোই হচ্ছে। শারীরিক অসুস্থতার পরে আর কি আমি জবটা শিফট করে আমি কি করব, তখন আমি কৃষির মধ্যে আর কি ইনভলভ হলাম। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো ইনকাম হচ্ছে। বাগানে গ্লোবাল গ্যাপের নীতিমালা অনুসরণে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। নিরাপদ খাবারকে আমরা গুরুত্ব দিয়ে পলাশ সাহেবের এই বাগানকে আমরা উত্তম কৃষিচর্চা বা গ্যাপের আওতায় নিয়ে এসেছি। এর জন্য আমরা যা কার্যক্রম সবগুলো হাতে নিয়েছি। আধুনিক প্রযুক্তির পাশাপাশি উন্নত বাজার ব্যবস্থা এবং সংরক্ষণ সুবিধা নিশ্চিত করার দাবি এই তরুণ উদ্যোক্তার। পেয়ারা থেকে অনেক ধরনের আচার তৈরি করতে পারি, অন্যান্য খাবার তৈরি করা যায়। দেশের বাইরে আমরা ভ্যালু অ্যাড করতে পারেন, তাই তো? জি স্যার। সরকার সেদিকে যদি সুষ্ঠু নজর দেন তাহলে কৃষকরা অনেক উপকৃত হবে, আমরা অনেক উপকৃত হব। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের ঘাটতিতে প্রতি বছর বিপুল পরিমাণ ফল নষ্ট হয়। এই অপচয় রোধ করে পেয়ারার সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন। চাকুরি নয়, কৃষি সফলতা এনে দিয়েছে এই তরুণের। পরিবারের অসম্মতির পরেও এই স্বাবলম্বিতা আজকে তাকে নতুন পথ এবং উদ্যোক্তায় পরিণত করেছে। এই তরুণের আকাঙ্ক্ষা সরকার যদি তাদেরকে আরও অনেক পৃষ্ঠপোষকতা করে এবং তাদের এই উৎপাদিত পণ্যগুলোকে যদি বিদেশে রপ্তানির সুযোগ করে দেয়, তাহলে বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হবে এবং তারা পাবে সতেজ বিষমুক্ত শাকসবজি, ফলফলাদি। ময়মনসিংহের ভালুকার গোপদিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টা সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। পশ্চিমে বেড়ে ওঠা একদল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সৌজন্যে জাতীয় দলের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত লাল সবুজের ভক্তরা। তবে আলোর পেছনে অন্ধকারের মতো ঘরোয়া ফুটবলের দুর্বল কাঠামো দেশের ফুটবলের ভবিষ্যৎকে ফেলেছে অনিশ্চয়তায়। জেলাগুলোতে লীগ আয়োজন নিয়ে টালবাহানার জন্য আমলাতান্ত্রিক জটিলতা এবং বাফুফের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের শৈথিল্যকে দায়ী করছেন অনেকেই। যশোর জেলা প্রতিনিধি আকরামুজ্জামান, ময়মনসিংহের শেখ মহিউদ্দিন ও রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদের সহযোগিতায় রিপোর্টে জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। জাতীয় দল ও বাংলাদেশের ফুটবলে একসময় অক্সিজেনের ভূমিকায় ছিল জেলায় জেলায় নিয়মিত ফুটবল চর্চা। 90-এর দশক থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবলে শুরু হয়েছে ভাটার টান। ফিফার পরামর্শে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করেছে বাফুফে। তাতে সংকট কাটেনি। ডিসি হলো বাদশা, এসপি হলো সেনাপতি। তারা মাঠ যদি অ্যালোকেশন দেয় তাহলে ওই খেলাগুলি তো নাই। কুমিল্লায় খেলার নাই, ময়মনসিংহে খেলার নাই, খুলনায় খেলা নাই। পাইপলাইনে যদি প্লেয়ার থাকে তার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের রিয়েল অর্গানাইজাররা যে সেই জায়গায় নাই, যেই কারণে বিভিন্ন লোক বিভিন্ন দলের হোক মানে কিন্তু সহযোগিতা নিয়ে দেখা যায় তারা ডিএফএ মেম্বার হয়ে আসে। 4 বছর পর তারা আসে, 10-15 লাখ টাকা কামায় নিয়ে ভোট টোট দিয়ে চলে যায়। তাদের কোনো দায়িত্ব থাকে না। দেশের ফুটবলে অসংখ্য তারকা ফুটবলার ও ঋতুপর্ণা চাকমার মতো সাবজয়ী তারকার নিজের জেলা রাঙামাটিতে 2018 সালের পর থেকে মাঠে গড়ায়নি ফুটবল লীগ। লাস্ট লিগ হয়েছিল 2018 সালে। এরপরে
লিগ হওয়ার কথা ছিল 2020 সালে। পরীক্ষা দিন ছিল বিদায়, করোনার কারণে আমরা লিগ করতে পারিনি। তখন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম নির্বাচিত। তো বর্তমানে প্রেক্ষাপট পরিস্থিতির মধ্যে আর লিগ করা সম্ভব হচ্ছে না। অনেক পিছিয়ে গেছি, আমাদের রাঙ্গামাটি নয় অনলি, সারা বাংলাদেশের জেলায় খেলাধুলা পিছিয়ে গেছে। ঠিকভাবে নিয়ম মাফিক ফুটবল লিগ হচ্ছে না, টুর্নামেন্ট হচ্ছে না। ফুটবল লিগ আয়োজনে গাফিলতির জন্য ময়মনসিংহ এবং যশোরের ফুটবল সংগঠকরা আমলাতান্ত্রিক খবরদারি ছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলেছে। রাজনৈতিক পথ পরিবর্তনের সময় যে গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত আমাদের ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে 21টা জেলায় লিগ হইতো, সেটার মধ্যে ময়মনসিংহ একটা ছিল, মানে প্রতিনিয়ত লিগ চলতো। জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা করে যখন ডিএফএ গঠন করলো, মূলত তখনই এই ফুটবলের বেহাল অবস্থা সৃষ্টি হলো। কারণ ডিএফএ গঠন হওয়ার পরে ডিএফএর নিজস্ব কোনো মাঠ ছিল না। ঘরোয়া ফুটবলের গতি ফেরাতে পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন সবাই। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। এবারে নেট দুনিয়ার খবর। রাস্তায় ময়লা ফেলার দায়ে দোকান মালিকদের দিয়ে সড়ক পরিষ্কার করালেন ম্যাজিস্ট্রেট। রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোষী দোকান মালিকদের নিজ হাতে ময়লা ও সড়ক পরিষ্কার করানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত 38 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘরবাড়ি সহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু এবং ভূপদার্থবিদ্যা সংস্থা BMKG জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর 4:58 আঘাত হানে। এর উৎপত্তি স্থল মাটির 15 কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় 3 ফুট উচ্চতায় সুনামি আঘাত হানে। উপকূলে সুনামির সতর্কতা জারি করা হলেও তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এবারে মিনিস্টার টিভি বিশেষ সংবাদ। এখন থেকে মোবাইল হ্যান্ডসেট কিনতে কিস্তির সুবিধা দিতে পারবে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। টেলিকম ও টেকনোলজি নেটওয়ার্ক বাংলাদেশে গোল টেবিলে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, দেশের উন্নয়ন এবং গ্রাহক সেবার মান বিবেচনায় স্পেকট্রামের দাম কমানোর বিষয়টি বিবেচনাধীন। তবে সেক্ষেত্রে গ্রাহক পূর্ণ সুবিধা পাবে সেই নিশ্চয়তাও চাই সরকার। সিম কার্ডের উপর থেকে ট্যাক্স কমানো হলেও তার সুবিধা সাধারণ গ্রাহক ব্যবহারকারীরা পেয়েছে কিনা তা খতিয়ে দেখতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে টেলিকম খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আর 5,500 থেকে 6,000 টাকার মধ্যে আমরা এটা করতে পারবো। উই নিড লিটল বিট হেল্প ফ্রম বাংলাদেশ ব্যাংক টু বাংলাদেশ ব্যাংকের আপনার ইলেকট্রনিক্সে ইএমআই যে একটা প্রোডাক্ট দেয়, সেখানে মোবাইল ফোন এতদিন ছিল না। আই ডো নট নো হোয়াই, বাট আই সে দ্যাট উই নিড ইউর হেল্প। যদি বাংলাদেশ ব্যাংক ইএমআই অ্যালাউ করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো would be more helpful. Discussion with governor, and governor immediately approved that. So from now, not now, from last week going forward, that all commercial bank and the government bank can do EMI on the mobile phone. এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সেলস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান করেছে আকিজ বশির কেবলস। রাজধানীর একটি হোটেলে জমকালো এই অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সাথে তাদের ব্যবসায়িক অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশ নেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক মোহাম্মদ ওমর ফারুক ও অন্যরা। অনুষ্ঠানে সারা দেশে আকিজ বশির কেবলসের কার্যক্রম ও উপস্থিতি বাড়াতে পরিবেশকদের ভূমিকার প্রশংসা করা হয়।
রংপুরে 23 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা 10 লাখ গাছের চারা বিক্রি করেছে নার্সারি মালিকরা। জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বৃক্ষ মেলায় সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেসাকা সুলতানা ফ্যান্সি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম সহ অন্যরা। শেষে শ্রেষ্ঠ নার্সারি মালিকদের পুরস্কৃত করা সহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বান্দরবানের আলী কদমে দুর্গম পাহাড়ি এলাকায় অতিবৃষ্টিতে ভেঙে পড়ে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল। বন্ধ হয়ে যায় 50 জনেরও বেশি শিক্ষার্থীকে পাঠদান। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশের পর বিদ্যালয় ও হোস্টেল পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। আগস্টের শেষ নাগাদ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বান্দরবান থেকে হাসান ইসমাইলের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে এই জনপদ, 4টি গ্রামের মানুষের বসবাস এখানে। তবে শিশুদের পড়াশোনার জন্য ছিল না কোনো বিদ্যালয়। দুর্গম এই পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে 2022-23 সালে প্রতিষ্ঠিত হয় সাকলাহান পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল। প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থীর নিয়মিত পদচারণায় মুখর থাকত বিদ্যালয় প্রাঙ্গণ। তবে গত 12 থেকে 14 জুলাইয়ের টানা অতিবৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে বিদ্যালয় ভবন। ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাও। বন্ধ হয়ে যায় স্বাভাবিক শ্রেণী কার্যক্রম। পাহাড়ের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে একটা ঘর যদি পুনর্নির্মাণ হয়, শুধুমাত্র একটা ভবন হবে না, একটা প্রজন্ম এখান থেকে সম্ভাবনাময় হয়ে গড়ে উঠবে। বিদ্যালয় ভবনের দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শিক্ষার মানকে অগ্রগতি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে স্কুল ঘরটি নির্মাণের মাধ্যমে অত্র এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যাতে আলোর মুখ দেখে শিক্ষায় শিক্ষিত হয়, এই ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে প্রায় 20% কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের বান্দরবান জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। স্যার আমাদের এখানে 8 মেট্রিক টন চাল, নগদ 50,000 টাকা এবং 10 বান্ডেল রঙিন টিন খুব দ্রুততার সাথে আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। সবার সহযোগিতায় আমরা দ্রুত কাজ শুরু করতে পেরেছি। আশা করি এই প্রত্যন্ত এলাকায় শিশুরা যে তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, এই সমস্যার সমাধান হবে। পাহাড়ের দুর্গম এই জনপদে একটি বিদ্যালয় মানেই শুধু একটি ভবন নয়, এটি অর্ধশতাধিক শিশুর শিক্ষা ও ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা। অতিবৃষ্টিতে সেই স্বপ্নের অবকাঠামো ভেঙে পড়লেও এখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সাকলাহানপাড়া বিদ্যালয়। আল মুকসিদ, চ্যানেল আই। বাগেরহাটে মোরেলগঞ্জ বালেশ্বর নদীর ভাঙনের কারণে ঘোপের বাজারসহ বহু স্থাপনা জীবন জীবিকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা জানান, সিংজোর চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে যাত্রাঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার বালেশ্বর নদীর ভাঙনে 5 শতাধিক বসতবাড়ি, দোকান নদী গর্ভে বিলীন হয়েছে। দ্রুত পাইলিং ও বেড়িবাঁধ না করা হলে নিশ্চিন্ন হবে ঘোপের বাজার, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে ভাঙন রোধ সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। এবারে খেলার খবর। উজবেকিস্তানে আসন্ন 46তম ফিদে চেস অলিম্পিয়াড সামনে রেখে মিরপুরে ক্রীড়াপল্লীতে বাংলাদেশ মহিলা অলিম্পিয়াড দলের জন্য আয়োজন করা হয়েছে 1 মাসের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। 15 সেপ্টেম্বর শুরু হবে এই অলিম্পিয়াড। দাবা অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের পূর্ণাঙ্গ পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দাবা ফেডারেশন। নিয়মিত দাবা প্রশিক্ষণের পাশাপাশি ফিটনেস ট্রেনিং এবং মেডিটেশনেরও ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্প শেষে মহিলা দলের খেলোয়াড়দের সঙ্গে দেশের শীর্ষ দাবাড়ুদের নিয়ে একটি রাউন্ড রবিন টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা রয়েছে। অলিম্পিয়াডের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার এই সুযোগ খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও ম্যাচ প্রস্তুতি আরও বাড়াবে বলে মনে করছেন ফেডারেশন। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম আরও একবার জানিয়ে দিচ্ছি। বিদ্যুৎ সংকটে দেশবাসীর ভোগান্তিতে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। আসন্ন সংসদ অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরার ঘোষণা। শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান।
রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে মারধর, 2 জনকে আটক। মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে 5 শিক্ষার্থী আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, আর্থ-সামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্ব আরোপ। এবং তারুণ্যের হাত ধরে দেশে 10,000 কোটি টাকার বাণিজ্যিক পেয়ারা বাগান, বিশাল বাজার ধরে রাখতে টেকসই আধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্ব আরোপ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।